পণ্ডিতজি, আপনারা সুরমণ্ডলের অতিথি, আপনারা বসুন, তারপর না হয় আলোচনা হবে। ঠিক উল্টো আদিত্য নারায়ণ, তোমরা এখন আমার অতিথি। তোমরা বসো, তারপর দেখি কি কি কথা আছে। আমার নাতি নাত বউদের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হোক, বাকি কথা তারপরে হোক। ভেবো না বসু মল্লিক পরিবার তার বাড়ির বউকে গ্রহণ করবে না বা ওই ছাড়া গরু হয়ে ঘুরে বেড়াতে দেবে। তোমার মেয়েরা তো এখন বসু মল্লিক পরিবারের বউ, তাদের এই বসু মল্লিক পরিবারের সমস্ত সংস্কার নিয়ম মেনে সারা জীবন এই পরিবারের বাধা থাকতে হবে। খুব বড় একটা সর্বনাশ হয়ে গেছে, কিন্তু এই ঝড় আমাকেই রুখতে হবে। থাক থাক, আমাকে এই দুই পরিবারের মধ্যে মিলন ঘটাতে হবে, নয়তো সুরমণ্ডলও ফেরত পাওয়া যাবে না, আর কেউ সুখী হবে না। গুরুজির মেয়ে এবং বসু মল্লিক পরিবারের বউ হিসেবে আমি এই দায়িত্বটা নিলাম। জয় বজরংবলী। আপনারা সুরমণ্ডলের অতিথি, আপনারা বসুন, তারপর না হয় আলোচনা হবে। ঠিক উল্টো আদিত্য নারায়ণ, তোমরা এখন আমার অতিথি। ওস্তাদজি, আমার একটা কথা শুনবেন? এভাবে মেজাজ খারাপ করে কি কোনো লাভ আছে? জানি একটা বড় বিপদ এসেছে, এখন ঠান্ডা মাথায় সবকিছু ঠান্ডা মাথায়? তুমি এই সিচুয়েশনে আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো? কিন্তু সুরমণ্ডলের সঙ্গে একটা জোচ্চুরি হয়েছে, জোচ্চুরি হয়েছে, আর সেটা কারা করেছে জানো? বসু মল্লিক পরিবার। আর দুর্ভাগ্যবশত সেই পরিবারের ছেলে হলাম আমি। তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারছো? আর বাই দ্য ওয়ে পিলু, তুমি আমার দাদুকে ওভাবে কেন প্রণাম করতে গেলে? যারা সুরমণ্ডলকে এভাবে সবার সামনে অসম্মান করলো, গুরুজিকে অপমান করলো, তুমি তাদের সামনে গিয়ে মাথা নোয়ালে? না না, আমার কথাটা তুমি একবারও ভাবলে না যে আমি সবার সামনে কতটা ছোট হয়ে গেলাম? ওস্তাদজি, দয়া করে একটু শান্ত হন। আমি কখনো আপনাকে ছোট হতে দিতে পারি, কিন্তু এভাবে কথা কাটাকাটি করে কি কোনো লাভ আছে? আমি তো সমানে বলেছিলাম মোল্লার বাবু ভালো লোক নন, উনি সম্পত্তির দিকে নজর দিচ্ছেন, কিন্তু কেউ আমার কথা কানে তোলেননি। আমি এখনো বলছি ওস্তাদজি, আমাদেরকে ঠান্ডা মাথায় এগোতে হবে। এই সুরমণ্ডল আবার বড় ম্যাডামকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু সেটা সোজা হবে না। মনে নেই মামা দাদু কি বলেছিলেন? মামা দাদু উকিল বাবুকে নিয়ে বড় ম্যাডামের সঙ্গে কথা বলতে আসছেন।
আগে আপনি বরং দাদুর সঙ্গে একবার কথা বলুন। ওনারা গুরুজিকে দোষ দিচ্ছেন আপনার ব্যবহারের জন্য। আরে দোষ দিলি তো গুরুজি দোষী হয়ে যাবেন না, না ওদের কথা আমার সামনে একদম বলতেছো না তুমি। আর তুমি পণ্ডিত বসু মল্লিকের থেকে উপহার নিয়েছিলে, মনে আছে? তোমাকে বারণ করেছিলাম আমি, কেন ওভাবে রিয়াক্ট করেছিলাম বুঝতে পারছো? আমার মা এখনো মন খারাপ করে বসে থাকে ওনার জন্য। আর সেক্ষেত্রে উনি কি করলেন? ওনার তো অন্তত এটুকু মনে রাখা উচিত ছিল যে সুরু মণ্ডলী, ওনার স্ত্রী, ওনার পুত্র বড় হয়েছে এতদিন ধরে। আমার সম্মানটা কোথায় গেল? আমার মায়ের সম্মানটা কোথায় গেল? আমি মানছি মণিমা কদিন ধরে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা রেগে গিয়ে, কিন্তু মণিমা তো বরাবর এরকম ছিলেন না। আমি জানি মামা তুমি আমাকেই বকবে, আমার উপরেই রাগ করবে, কিন্তু আমার এতে কোনো দোষ নেই। বসু মল্লিকদেরই দোষ, জোচ্চুরিটা ওরাই করেছে মামা। জোচ্চুরিটা পিলু ঠিক ধরেছিল। আর তোমার ইগো এতটা বেশি যে তুমি ওর কথা কানেই তোলো। এখন আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। আমি দীপঙ্করকে এনেছি যাতে সমস্ত কিছু দীপঙ্কর এখানে পরিষ্কার করে দিতে পারে। দেখুন ম্যাডাম, আমি তো ঠিক জানতাম না যে ব্যাপারটা পুরোটাই জোচ্চুরি। আর কাগজপত্র যেভাবে তৈরি করা হয়েছে তাতে মামলা করলে আপনাদের জেতা খুব মুশকিল। বহু বছর ধরে চলবে এই কেসটা। মানে মামা, তার মানেটা কি? মানে কিছু করবো না, হাল ছেড়ে দেবো? বাবার নিজে হাতে তৈরি সুরমণ্ডল এমনি এমনি ছেড়ে দেবো? কিচ্ছু করবো না? আমি যদি জানতাম তুমি একটি অজানা ছেলের সঙ্গে রঞ্জার বিয়ে ঠিক করেছো, আমি আহিরের কথা মতো তখনই তোমাকে ফোনটা করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম প্রমাণ সহ তোমার কাছে আসতে। আর তুমি যে এভাবে বোকামি করবে সেটা আমি ভাববো কি করে? আর রঞ্জা ওই যে দুম করে রেজিস্ট্রি করে ফেলবে সেটা আমি জানবো কি করে? এর জন্য তুমি দায়ী রিজুলা, তুমি। এই কথাটাই ভালো করে বোঝান মামা রিজুলাকে। বারবার বলা হয়েছিল মল্লারকে যেন বিশ্বাস না করে। তোমাদের সবাইকে বলছি, সকলে মাথা ঠান্ডা রাখো। আমাদের চেষ্টা করতে হবে যাতে ওরা নিজেরাই ওদের কাগজপত্র এখানে ফিরিয়ে দিয়ে যায়। এটা কি করে সম্ভব মামা? পিঠে ছুরি মেরে যারা সম্পত্তি ছিনিয়ে নেয় তারা কখনো ফেরত দেয়? আমি যে কিভাবে এরকম ভাবে ঠকে গেলাম আমি জানি না। কি করে যে ঠকলাম? শোন রিজুলা, মাথাটা ঠান্ডা রাখ। সবাই মিলে বসে পরামর্শ করে একটা উপায় বার করতে হবে। আমি তো বুঝতে পারছি না যে একটা বাচ্চা মেয়ে পিলু যেটা ধরতে পারলো সেটা কেউ পারলো না। আদিত্য, তুমিও না? মা রিজু, আমার কথা যদি শুনিস তাহলে একটা কথা বলি। পিলুর কথাগুলো দুম করে উড়িয়ে দিস না, ওর কথাগুলো শুনিস। চলো দীপঙ্কর, আমাদের তো কাজ শেষ। আমার যা বলার আমি বলে গেলাম, এবার ওরা সিদ্ধান্ত নিয়ে ওরা কি করবে। আসি। আমার ফ্যামিলি যে এতটা নিচে নেমে যাবে আমি কখনো সেটা ভাবতে পারিনি। গুরুজি, আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি সবসময় আপনার পাশে আছি। থাক আহির, তোমার বউ তো প্রণাম করে ও বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত।
তুমি তো আর ওর বিরুদ্ধে যাবে না, কাজেই কেন বলছো সব কথা? যারা বিপদে পড়ে তাদের পাশে থাকতে নেই, একদম থাকতে নেই। রিজুলা, এইসব কথা তুমি আহির আর পিলুকে বলছো কেন? পিলু কি একবারও বলেছে ও আমাদের পাশে থাকবে না, আমাদের পাশে নেই? ও বরং উল্টোটাই করতে গিয়েছিল। ওর পরামর্শ তো তুমি শোনোনি, ও দিয়েছিল তোমাকে পরামর্শ, কিন্তু প্রত্যেকটা কথাকে তুমি ভুল ধরেছো, আর তারই খেসারত আজকে আমাদের দিতে হচ্ছে। রঞ্জার জীবনটা তো গেল, মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছো? মা, 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 আমি কিন্তু ওই বাড়িতে যাব না। তোমরা কেউ আমাকে ওই বাড়িতে যেতে বলবে না। এসব কি হচ্ছে আমার জীবনের সঙ্গে? মা প্লিজ, মা। শান্ত হও রঞ্জা, শান্ত হও। এভাবে ভেঙে পড়ো না। বলছিলাম যে এখানে আলোচনাটা তো অনেকক্ষণ ধরেই চলছে, তাই না এসে পারলাম না। মল্লারের সঙ্গে রঞ্জার বিয়েটা তো হয়ে গেছে, এবার তো বাসরের ব্যবস্থাটা করতে হয়। কোন মুখে কথাটা বলছো তুমি? কোন মুখে? কেন? বাড়ির বউকে সম্মানিত জানাচ্ছি আমরা, আর মল্লার তো বলেনি যে বিয়েটা অস্বীকার করতে। মানে কি বলছেন সব্যসাচীদা? কি ভাবছেন আপনারা? এই অসভ্য, এই জঘন্য, এই অসৎ ছেলেটার সঙ্গে আমি আমার মেয়েকে পাঠাবো সংসার করতে? এসব আপনি কি বলছেন ম্যাম? কাল পর্যন্ত তো আমি আপনার কাছে একটা হীরের টুকরো ছেলে ছিলাম, মানে আপনার চোখে জল জল করতাম। জামাই হলাম, আপনার চোখে ভিলেন হয়ে গেলাম। রঞ্জা দেখো, আমি খুব একটা শান্তশিষ্ট ছেলে নই, আমি ভালোভাবেই বলছি। এসো, দাদুকে প্রণাম করবে, আর বিয়ের যা আচার অনুষ্ঠান আছে মানে সেগুলো সবই আমাদের করতে হবে। বসু মল্লিকরা কিন্তু বিয়ের বন্ধনটাকে সম্মান করে। হাউ ডে ইউ মল্লার! তুমি ভাবলে কি করে তোমার সঙ্গে এই বিয়েটাকে আমি সম্মান করব? আমি এই বিয়েটা ভাঙতে চাই বাবা, যত তাড়াতাড়ি সম্ভব ভাঙতে চাই। সব্যসাচী, তোমার ভাইপোর সাহস কি করে হয় আমারই সামনে আমার মেয়েকে হুকুম করার? কোন সাহসে? আদিত্য, তুমি ভুলে যাচ্ছ যে মল্লার রঞ্জার স্বামী, ওদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এমনকি সামাজিক বিয়েও হয়েছে। তাই স্বামী তার স্ত্রীকে বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিতে বলতে পারে না। সবাই তো আর সব্যসাচী বসু মল্লিক নয় যে নিজের বউয়ের অবাধ্যতাও সহ্য করবে। সবকিছুর একটা সীমা আছে। চিরটা কাল মেয়েদের তোমরা খেলার পুতুল ভেবে যাবে না? আমি আহিরকে নিয়ে বেরিয়ে এসেছিলাম বলি আজ আহিরের চিন্তাধারাটা অন্যরকম হয়েছে। মল্লার যা করেছে রঞ্জার সাথে, তারপর রঞ্জা কি করে এই বিয়েটা মেনে নেবে? এই দেখুন, আপনারা শুধু শুধু আমার উপর রাগ করছেন। জেঠি, আমি কি অন্যায় করেছি একটু বলবেন? দাদুর উপরে হওয়া অন্যায় প্রতিশোধ নিয়েছি, জেঠুমনির ছেলেকে জেঠুমনির কাছে ফিরিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়েকে আমি বিয়ে করেছি, আর বিয়েটা সম্মান করারও চেষ্টা করছি। রঞ্জা, আমার কথাটা শোনো, এসো এসো আমার সাথে। খবরদার মল্লার, খবরদার, আর এক পাও এগোবে না। বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে এক্ষুনি। বেরিয়ে যেতে আমি আসি, আমি থাকতে এসেছি। আমি অপেক্ষা করছি। আর শুনুন, এতটুকু যদি সম্মান থাকে না, আপনারা বেরিয়ে যাবেন। আর একটা কথা রঞ্জা, বসু মল্লিক বাড়িতে ডিভোর্স হয় না, দাদু ওসব পছন্দ করেন না।
তাই ডিভোর্সটা কখনো হবে না। জেঠুমনি এসো। এই ছেলেটাকে আমি জেলের গাড়ি টানাবো, আমি পুলিশে দেবো, আমি ছাড়বো না ওকে, কিছুতেই ছাড়বো না। না বড় গিন্নি, এ বড় কঠিন ঠাই। কইছিলাম না বিয়া বিধাতার লিখন, একবার সেই লিখনের বন্ধনে পড়লে কত সহজে সমাধান হয় না। তাহলে কি বলছেন মা, কি বলছেন, কি করব আমি? আমার মেয়েটার দিকে একটু দেখুন, ওর অবস্থাটা একটু দেখুন। আমার মতো কষ্ট হলে কি উপায় নাই বড় গিন্নি। জেঠুমনি, আমি একটা কথা বলবো, কোনোভাবে আজকে রাতটা কাটতে দাও। আজ অন্তত রঞ্জাকে ওদের মধ্যে যেতে দিও না। রঞ্জা, তুই একটু শান্ত হ না, এখন এত চেঁচামেচি করে কি হবে বলতো? গুরুজি, আমি সবার সঙ্গে গিয়ে একবার কথা বলছি। বড় ম্যাডাম, আমাকে একটা ছোট মুখে বড় কথা বলার অনুমতি দেবেন? আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কিভাবে সুরমণ্ডলটা ফেরত পাওয়া যায় সেটা ভাবতে হবে। এভাবে অস্থির হয়ে চিৎকার চেঁচামেচি করে কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না। ইচ্ছে তো আমারও করছে ওদের বের করে দিয়ে এখান থেকে, কিন্তু তাও বলছি পিলু ঠিক কথা বলছে। আমরা একটা গভীর সমস্যার মধ্যে পড়েছি, এত সহজে ডিভোর্সটা পাওয়া যাবে না। কি অভিযোগ আনবে মল্লারের বিরুদ্ধে? রঞ্জন নিজে লুকিয়ে রেজিস্ট্রি করলো, তুমি যৌতুক হিসেবে এই সম্পত্তিটা লিখে দিলে, আমরা সকলে ঘটা করে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলাম, শ্বশুর ঘরও করলো না রঞ্জন। কিভাবে প্রমাণ করবে মল্লার জোচ্চোর? রিজুলা, ডিভোর্স পেতে গেলে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়। আমাদের অন্য কোনো একটা পথ নিতে হবে বড় ম্যাডাম, এভাবে হবে না। আপনি দয়া করে একটু শান্ত হন, একটু বসুন। ওরাই দিদি, তুমি ছোট ম্যাডামকে ঘরে নিয়ে যাও আর গিয়ে দরজাটা বন্ধ করে দাও। আমি বলছি, বজরংবলী যখন এত বড় একটা বিপদ দিয়েছে, তখন সেই বিপদ আমরা কাটিয়েও উঠব। জয় বজরংবলী। শোনো সুকুমার। হ্যাঁ বাবা। তুমি একটা কথা ওদের ভালো করে বুঝিয়ে দিও যে এই বসু মল্লিক পরিবারের একটা স্পষ্ট নিয়ম কানুন আছে। সব্যসাচীর ওপর আমার ভরসা নেই। তুমি তোমার পুত্রবধূকে দিয়ে সমস্ত আচার অনুষ্ঠান করাও। জানি না বাবা, মেয়েকে কি শিক্ষা দীক্ষা দিয়েছে, কেমন ভাবে কেউ শ্বশুর বাড়িকে ছোট করে। হবে না পিসিমা, সুরমণ্ডলের শিক্ষা কি আর হবে? ছোট বউ, তুমি যাও, গিয়ে বলো সোজা যেন বাসর ঘরে গিয়ে বসে। আমরা বেশি কোনো কথা শুনবো না, আর সাথে করে মল্লিকাকেও নিয়ে যাও, বুঝেছ? পিসিমা, বলছিলাম ওখানে তো দিদি আছেন, উনি বললেই ভালো হতো না? তুই আর আদিক্ষেতা করিস না তো ছোট বউ, সে তো এই বাড়ি ছেড়ে কবেই চলে গেছে, তাকে দিয়ে তুই কথা বলাবি? শোন, শক্ত হাতে রাস ধর। যে মেয়েকে বিয়ে করেছে মল্লার, সে কিন্তু খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। দাদু, এই বিয়েটা ভাঙতে দিলে চলবে না। রিজুলা মুখোপাধ্যায় যে সম্পত্তিটা জামাইকে দান করেছেন, এই আড়ালটা না থাকলেই আমাদের উপর সবার সন্দেহ হবে বেশি করে। শেষকালে মামলা মোকদ্দমা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই একই কথা আমাকে উকিলবাবুও জানিয়েছে। আমি বলি কি, সময় নষ্ট করা আর উচিত হবে না। মল্লিকা, তুমি রঞ্জাকে নিয়ে বাসর ঘরে যাও,
কাল আবার বধূবরণ রয়েছে। আজকে যদি রঞ্জা বাসর ঘরে যেতে রাজি না হয়, তাহলে কালকে কি এ ঘরেই গৃহপ্রবেশেও রাজি হবে? রাজি না হলে আমার ছোট নাতি জোর করে রাজি করাবে। আহিরের ওপর তো কোনো নিয়ন্ত্রণ নেই আমার, তবে মোল্লারের ওপর তো আছে। দাদু, আমার কথা বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। নতুন বৌদিকে একটু সময় দিলে হতো না? কি হচ্ছে কি এটা? কার সামনে তুমি মুখ খুলছো? তোমার সাহস হয় কি করে? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, বুঝলে? এত কথা আমি শুনতে চাই না। এসো আমার সঙ্গে। হ্যাঁ রে মল্লার, বউয়ের ঘরটা কোন দিকে? দোতলায়। মা, তোমার তো ঝোকার কোনো কারণ নেই। সোজা গিয়ে বলো বসু মল্লিকদের নিয়ম মানতে সে বাধ্য। দাদু, পিসিটা চলো বসবে। এসো এসো। উস্তাদজির বাড়ির সকলেই কি এমন গোড়া? মেয়েদের তো যেন মানুষ বলেই ভাবে না। উস্তাদজি এসব দেখলে খুব চটে যাবেন। ছোট ম্যাডামের সঙ্গে খুব বড় একটা চেঁচামেচি হতে চলেছে।